নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এই হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম হরিমতির বাগান। বিপিনবাবুর বউ হরিমতির খুব শখ ছিল একখানা বাগানওয়ালা বাড়ি করবেন, কিন্তু কলকাতায় জমির যা দাম, তাতে বাগানওয়ালা বাড়ি ছাপোছা বিপিনবাবুর নেই। মফস্বলে গেলে হয়তো হয়, কিন্তু হরিমতি আবার শহরতলি পছন্দ করেন না। কলকাতার বাইরে যাওয়ার কথায় তিনি বেঁকে বসলেন, বললেন, ও বাবা, কলকাতার বাইরে গেলে গড়িয়াহাটে বাজার করব কি করে? যাই হোক, শেষ অবধি একটা আপোষ রফা হলো। নাকতলায় 3 তলার ওপর একটা মাঝারি মাপের ফ্ল্যাট কিনে ফেললেন বিপিনবাবু। হরিমতি ফ্ল্যাট দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এ তো বাক্স গো, গাছপালা না থাকলে আমার যে দম বন্ধ হয়ে আসে। বিপিনবাবু খুবই নিরীহ নির্বোধ মানুষ, বললেন, আপাতত ফ্ল্যাটেই থাকো, কোনো দিন অবস্থার উন্নতি হলে বাগানওয়ালা বাড়ি করা যাবে। হরিমতি বললেন, আচ্ছা, আজকাল তো ঘরের মধ্যেই কিছু কিছু গাছপালা করা যেতে পারে বলে শুনেছি। কি করে করা যায় তারও বই আছে, এনে দেবে একখানা? বিপিনবাবু অনেক খুঁজে ঘরের মধ্যে চাষ এই বলে একখানা বই পেয়ে তিনি কিনে আনলেন। কয়েকদিন কিছু বোঝা গেল না। দিন 7 পরে একদিন অফিস থেকে ফিরে বিপিনবাবু দেখলেন তার স্ত্রী হরিমতি আর 10 বছরের ছেলে রাহুল আর 8 বছরের মেয়ে পুচকি বাইরের ঘরের একধারে মেঝের ওপর স্তূপাকার মাটি বিছিয়ে মাটির উপর ঘাসের চাপড়া বসাচ্ছেন। বিপিনবাবু আঁতকে উঠে বললেন, এ কি, বৈঠকখানা যে নোংরা হয়ে গেল যে! হরিমতি হেসে বললেন, নোংরা হবে কেন? ঘাসের চাপড়া ঠিকমতো বসাই, তারপরে দেখো ঘরটাকে লন বলে মনে হবে। বিপিনবাবু নিরহ মানুষ, অস্পষ্ট কণ্ঠে বললেন, গা দুর্গা দুর্গতি নাশিনী। বাস্তবিকই 2 দিন পরে বৈঠকখানাটা একেবারে লন বলেই মনে হতে লাগলো। সোফা সেট বিদেয় করে দিয়েছেন হরিমতি। অতিথিরা নাকি এসে ঘাসের উপর বসবেন, সেটা অভিনব একটা ব্যাপার হবে। বিপিনবাবুর অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু সে বলতে পারে না। হরিমতি চটলে যে কুরুক্ষেত্র হবে। কয়েকদিনের মধ্যেই দেখা গেল লনের চারিদিকে বাহারি ফুল গাছের চারা বসে গেছে। দেয়ালের একধারে একটা টবের ভেতর থেকে একটা লতানো গাছ দেয়াল বেয়ে উঠবার চেষ্টা করছে। বিপিনবাবু ভ্যাবাচ্যাকা খেলেন বটে, কিন্তু কোনো মন্তব্য করলেন না। হরিমতি খুব অহংকার করে বললেন, জানো তো, আজকাল অনেকেই আমার ঘরের বাগান দেখতে আসছে। তাই নাকি? বলে বিপিনবাবু খুব আহ্লাদ প্রকাশের চেষ্টা করলেন বটে, কিন্তু হাসিটা যেন মুখ ভ্যাংচানোর মতো হয়ে গেল। অফিসের কাজে দিন কয়েকের জন্য একটু কলকাতার বাইরে যেতে হলে বিপিনবাবুকে দিন 20 বাদে এক সন্ধেবেলায় বাড়ি ফিরে বৈঠকখানাতে ঢুকে যেতেই মাথায় একটা পেল্লায় গুঁতো খেয়ে বাপ রে বলে আর্তনাদ করে উঠলেন তিনি। হরিমতি গম্ভীর হয়ে বললেন, ইস, আরেকটু হলেই চাল কুমড়োর বোটাটা ছিঁড়ে পড়ে যেত। চাল কুমড়ো বলে ঊর্ধ্বমুখ হয়ে বিপিনবাবুর চোখ বাস্তবিকই ছানা বড়া হলো। ঘরের মধ্যে অতি স্তিমিত আলোয় তিনি ঝুলন্ত চাল কুমড়োটা দেখতে পেলেন। তারপরে আরও যা দেখলেন তাতে অবাক হয়ে তিনি বসে পড়লেন। ঘরের লতাপাতা দেয়াল বেয়ে উঠে ঘরের লাইট ঢেকে ফেলেছে, ফ্যান থেকেও ঝুলছে লতাপাতা। না, বিপিনবাবু প্রতিবাদ করলেন না, করে লাভও নেই। সেখানেও বড় বড় টব আর মেঝের উপর মাটি ফেলে গাছপালার চর্চা শুরু হয়েছে। অনাবশ্যক আসবাবপত্র বিদায় করে দেওয়া হয়েছে, তবে হ্যাঁ, এখনও খাট আর তার উপর বিছানা আছে। মাসখানেকের মধ্যেই ব্যালকনি থেকে লাউ, কুমড়ো, শশা আর ঝিঙের গাছ নিচে ঝুলছে। সন্ধ্যের পর ঘরে রজনীগন্ধা গোলাপের গন্ধ মম করতে লাগলো।
জানালাগুলো সম্পূর্ণ ঢেকে গেল নানা গাছপালায়। সকাল থেকে পাড়া প্রতিবেশী এবং তাদের সূত্র ধরে আরও নানান দর্শনার্থীদের ভিড় জমে যায় ফ্ল্যাটের সামনে। না, তা বলে তারা হুড়মুড় করে ফ্ল্যাটে ঢুকে পড়তে পারে না। হরিমতি একজন বা দুজন করে দর্শনার্থীকে ফ্ল্যাটে ঢুকতে দেন এবং নিজে সব ঘুরিয়ে দেখান। তিনি রীতিমতো গাইডেড ট্যুর। বিপিনবাবুর অস্বস্তি বাড়ছে। এক রাতে পাশ ফিরে পাশ বালিশ বলে যা আঁকড়ে ধরলেন, পরে দেখা গেল সেটি একটি জাম্বো লাউ। আজকাল ফ্ল্যাট বাড়ির কেউ কেউ এসে নগদ দামে সবজি কিনে নিয়ে যায়। তাতে হরিমতির হাতে দুটো পয়সা আসতে শুরু করেছে। কিন্তু ক্রমে ক্রমে ফ্ল্যাট বাড়ির ভেতরে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়াটা খুব দুর্গম হয়ে গেল। বাইরে থেকে পাখি টাকি ঢুকে দিব্যি বাসা বানিয়ে ফেলেছে গাছপালার মধ্যে। পুচকি আর হাবুলের পড়াশোনার 12টা বেজে গেছে, কারণ তাদের টেবিলের উপর কাঁকরোল আর করলা ইত্যাদি ঝুলছে। দিনে রাতে ঘরের মধ্যে ভীষণ অন্ধকার, আর লাইট জ্বালালেও আলো হয় না, কারণ আলো গাছপালায় ঢাকা পড়ে গেছে। বিপিনবাবু একদিন খুব সাহস সঞ্চয় করে হরিমতিকে বললেন, কাজটা কি ঠিক হচ্ছে? হরিমতি অতি উৎফুল্ল হয়ে বলে উঠলেন, ওগো, সরকার থেকে আমাকে প্রাইজ দেবে। কাল সকালেই মন্ত্রী আসছেন আমার বাগান দেখতে। তা বাস্তবিকই মন্ত্রী এলেন, সঙ্গে বিশাল আমলা পুলিশ বাহিনী। ঘরের ভেতরে ঢুকে চারিদিকে টর্চ মেরে দেখে মন্ত্রী মুগ্ধ। তারপরেই টিভির লোকজন এসে ছবি তুলল, হরিমতির ইন্টারভিউ নিল। সেদিনেই বিকেলবেলা রবীন্দ্রসদনে হরিমতিকে কানন রানী উপাধিতে ভূষিত করা হলো। একটি রূপোর কাপও দিলেন মন্ত্রী। বিপিনবাবু খুশি হবেন না দুঃখিত হবেন তা বুঝতে না পেরে অবশেষে তিনি খুশি হবেন বলেই ঠিক করলেন। পরের সেশনে ছেলে হাবুলকে একটা আশ্রমিক স্কুলের হোস্টেলে আর মেয়েকে শারদেশ্বরী আশ্রমে নিয়ে গেলেন। বিপিনবাবু আর হরিমতি ভালোই আছেন। তাদের ফ্ল্যাট বাড়িটাকে লোকে হরিমতির সবজি বাজার বলে অভিহিত করে। ফ্ল্যাট বাড়ির মধ্যে বিপিনবাবুর সঙ্গে হরিমতির মাঝে মাঝে কোথাও দেখাও হয়ে যায়। কখনো গোলাপ ঝাড়ের পাশে, কখনো লঙ্কা খেতে। বিপিনবাবু কিছু একটা বলতে ইচ্ছে হয়, যা হরিমতিকে বলি বলি করে আর বলতে পারেন না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাছপালার মধ্যে গা ঢাকা দেন। তারপর একদিন হঠাৎ রাত 12টায় পাশের ঘরে একটা হুক্কা হওয়ার শব্দ পেয়ে উঠে বসলেন বিপিনবাবু। ব্যাপারটা কি? শেয়াল ডাকছে নাকি? মাস দুয়েক বাদে নিশুত রাতে একটা গর্জনের শব্দে ঘুম ভেঙে উঠে বসলেন বিপিনবাবু। বুকটা ধকধক করছে। কিসের ডাক? জেগে উঠে আবার নির্ভুল ডাকটা শুনতে পেলেন। পরদিনই হরিমতিকে বিপিনবাবু বললেন, ওগো, চলো আমরা অন্য কোথাও চলে যাই। হরিমতি একগাল হেসে বললেন, বলো কি? আমার বাগানের এখন কত নাম। আর শুধু কি তাই? এটা কি শুধুই বাগান? বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমাকে নাকি কেন্দ্রীয় সরকার প্রাইজ দেবে, আর পদ্মশ্রীও পুরস্কার দেবে। বিপিনবাবু আর কিছু বলার সাহসই পেলেন না। আর বলার কীই বা থাকতে পারে? তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভারী সুন্দর গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।